ফ্লোটেশনের নেক্সট পার্টটা আজকে আমরা পড়া শুরু করছি। ফ্লোটেশনের আগের দুটো পার্ট আমরা ডিটেলসে পড়েছি, তো নেক্সট পার্টটা পড়া শুরু করার আগে নেক্সট পার্টে মেনলি কিছু ক্যালকুলেশনস করবো আর কিছু কনসেপ্ট ক্লিয়ার করবো। একটা জিনিস আমি বলে দিই, যেটা আমি বলছি সেটা ক্লাস 10-এ ডিটেলসে আছে এবং ক্লাস 11-এ আরও ডিটেলসে আছে। তো এখন জাস্ট আমরা ডেফিনিশন মনে রাখবো যে কোনো একটা অবজেক্টের যখন আমরা ওয়েটের কথা বলছি, তাহলে ওয়েট কি? ওয়েট ইজ দি ডাউনওয়ার্ড ফোর্স। অ্যাকচুয়ালি ওয়েট ইজ দি গ্র্যাভিটেশনাল ফোর্স। কোনো একটা অবজেক্টকে আর্থ তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করছে, এই অ্যাট্রাকশন ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্সটাই হচ্ছে তার ওয়েট। তো এই ওয়েট সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে এবং ওয়েট যে পয়েন্ট থেকে অ্যাক্ট করে তাকে বলে সেন্টার অফ গ্র্যাভিটি। যেমন ধরো কোনো একটা অবজেক্ট, তার ওয়েট এই সেন্টার থেকে আমি বললাম ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, তাহলে এইটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি জি। এবার যখন কোনো অবজেক্টকে আমরা ফুললি ইমার্স করে দিয়েছি কোনো একটা ফ্লুইডের মধ্যে, তখন তার উপর আরেকটা ফোর্স অ্যাক্ট করছে। আমরা ডিরাইভ করেছি যে সেই ফোর্সটা হচ্ছে আপথ্রাস্ট বা বয়ান্ট ফোর্স যাকে বলা হয়, এবং সেই ফোর্সটাকে ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যাক্ট করে। ওয়েট অ্যাক্ট করে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আপথ্রাস্ট বয়ান্ট ফোর্স অ্যাক্ট করে ভার্টিক্যালি আপওয়ার্ড। তো এই যে ভার্টিক্যালি আপওয়ার্ড, এই ফোর্সটা অ্যাকচুয়ালি কি আমরা ম্যাথামেটিক্যালি ডিরাইভ করেছি যে এই যে আপথ্রাস্ট এফ বি লিখছি আমরা বয়ান্ট ফোর্সের জন্য বি, সেটা হচ্ছে কি যে ওয়েট অফ ডিসপ্লেসড ফ্লুইড। এটা আমরা প্রুফ করেছি ফার্স্ট ভিডিওতে, এটা আমরা প্রুফ করেছি। তো যাই হোক, তো এই যে ফোর্সটা এটাও তো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আপওয়ার্ড অ্যাক্ট করবে, তাহলে এইটা যে পয়েন্ট থেকে আপওয়ার্ড অ্যাক্ট করবে তাকে আমরা বলবো সেন্টার অফ বুয়ান্সি, সেন্টার অফ গ্র্যাভিটি। আর যে পয়েন্ট থেকে ওয়েটটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে সেন্টার অফ বুয়ান্সি, যে পয়েন্ট থেকে আপথ্রাস্টটা আপওয়ার্ড অ্যাক্ট করছে। এবার এটার নাম আমরা যদি বি দিই আর সেন্টার অফ গ্র্যাভিটিকে আমরা যদি জি বলে দিই, তাহলে যখন একটা অবজেক্ট ফুললি ইমার্সড তখন এই জি আর বি কোয়েনসাইড করে যায়। সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ বুয়ান্সি একটাই পয়েন্ট, কিন্তু সবসময় নয়। সেন্টার অফ গ্র্যাভিটি একটা পয়েন্ট, ধর এই অবজেক্টটা পার্টলি ইমার্সড অবস্থায় ফ্লোট করছে, ধরো এইরকম ভাবে ফ্লোট করছে, তখন সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু যেখানে ছিল সেখানেই থাকবে, সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে ছিল সেখানেই থাকবে। আর আপথ্রাস্টটা কি? ওয়েট অফ দি ডিসপ্লেসড ফ্লুইড। তাহলে ডিসপ্লেসড ফ্লুইড সেটা তো এইটুকুনি, তাহলে এর সেন্টার অফ গ্র্যাভিটি বা শুধু ওই ফ্লুইডটা হবে, গোটা অবজেক্টটা হবে না, এই ফ্লুইডটার সেন্টার অফ গ্র্যাভিটি যেখান থেকে অ্যাক্ট করছে সেটা হয়ে যাবে সেন্টার অফ বুয়ান্সি। তাহলে সেন্টার অফ বুয়ান্সি আর সেন্টার অফ গ্র্যাভিটি সবসময় সেম পয়েন্ট নাও হতে পারে। এটা ডিটেলসে ক্লাস 11-এ আছে। ক্লাস 9-এ আমরা শুধু ডেফিনিশন মনে রাখবো যে হোয়াট ইজ সেন্টার অফ গ্র্যাভিটি অ্যান্ড হোয়াট ইজ সেন্টার অফ বুয়ান্সি। আমি কি বললাম আবার বলছি, সেন্টার অফ বুয়ান্সি হচ্ছে যে পয়েন্ট থেকে ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েটটা আপওয়ার্ড অ্যাক্ট করছে। আবার শোনো, যে পয়েন্ট থেকে ডিসপ্লেসড ফ্লুইডের ওয়েটটা আপওয়ার্ড অ্যাক্ট করছে, বা সিম্পল যে পয়েন্ট থেকে আপথ্রাস্ট আপওয়ার্ড অ্যাক্ট করছে। সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে যে পয়েন্ট থেকে অবজেক্টটার ওয়েট ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, মানে যে পয়েন্ট থেকে গ্র্যাভিটেশনাল ফোর্স ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তো যাই হোক, এই ডেফিনিশনটা আমরা পড়ে নেবো। এটা নিয়ে খুব একটা ডেরিভেশন বা ক্যালকুলেশন ক্লাস 9-এ নেই, সুতরাং এটা কাকে বলে আপাতত আমি জেনে থাকলেই হবে। নেক্সট পার্টটাই কনসেন্ট্রেট করো। তাহলে দুখানা ফোর্স এক্সিস্ট করছে একটা অবজেক্টকে যখন আমি একটা ফ্লুইডে পার্টলি বা ফুললি ইমার্স করে রাখছি। একটা হচ্ছে অবজেক্টের ওয়েট যেটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, আর একটা হচ্ছে আপথ্রাস্ট যেটা আপওয়ার্ড অ্যাক্ট করছে। এবার আমি বলেছিলাম সেকেন্ড ভিডিওতে যে তিনটে ডিফারেন্ট সিচুয়েশন হতে পারে। একটা কি হতে পারে, যে অবজেক্টটাকে ফুললি ইমার্সড করে রেখেছি। একটা সিচুয়েশন কি হতে পারে, যে ওয়েট গ্রেটার দ্যান আপথ্রাস্ট, তখন কি হয়ে যাবে, অবজেক্টটা সিঙ্ক করে যাবে, এটা নিয়ে আমাদের সমস্যা নেই। একটা সিচুয়েশন হতে পারে ওয়েট আর আপথ্রাস্ট ইকুয়াল, এই যে আমি এইখানে রেখেছি এই অবস্থায় ওয়েট আর আপথ্রাস্ট ইকুয়াল, তাহলে ওয়েট ইজ ইকুয়াল টু আপথ্রাস্ট যদি হয়ে যায়, তাহলে নেট ফোর্স কত অবজেক্টের উপর? 0। নিচের দিকে যা ফোর্স উপর দিকেও তাই ফোর্স, তাহলে নেট ফোর্স যদি 0 হয়ে যায় তাহলে বডিটা কিসে রয়েছে? ইকুইলিব্রিয়ামে রয়েছে। তাহলে ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এই অবস্থায় বডিটা ফ্লোট করবে।
ফ্লোট ইন ইকুইলিব্রিয়াম। তাহলে ফ্লোট ইন ইকুইলিব্রিয়াম মানে ওয়েট ইজ ইকুয়াল টু আপথ্রাস্ট হয়ে গেল। আমি যদি এখান থেকে বডিটাকে ছেড়ে দিই, আমি ধরেছিলাম যদি ছেড়ে দিই না উপরে যাবে না নিচে যাবে, এখানেই থেকে যাবে, কারণ এই সিচুয়েশনে ওপর নেট ফোর্স 0। যদি ডাউনওয়ার্ড ফোর্স থাকতো নিচের দিকে যেত, যদি আপওয়ার্ড ফোর্স থাকতো উপর দিকে যেত, নেট ফোর্স 0 তাই কোনো দিকে যাবে না। এবার একটা সিচুয়েশন ভাবো যে এটা খুব ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি আবার বলছি, সাপোজ আপথ্রাস্ট ইজ গ্রেটার দ্যান ওয়েট। যদি এরকম একটা সিচুয়েশন চলে আসে তাহলে তখনও তো বডিটা ফ্লোট করবে। আপথ্রাস্ট ইজ গ্রেটার দ্যান ওয়েট, তাহলে নেট আপওয়ার্ড ফোর্স, নেট আপওয়ার্ড ফোর্স এটা হচ্ছে আপথ্রাস্ট মাইনাস ওয়েট। ধরো আমি এই সিচুয়েশনটা পার্টিকুলার ভাবছি, এই অবজেক্টটার ওয়েট হচ্ছে 50 নিউটন আর আপথ্রাস্ট হচ্ছে 60 নিউটন ধরে নিলাম আমি। তাহলে আপথ্রাস্ট ওয়েটের থেকে বেশি, তাহলে নেট আপওয়ার্ড ফোর্স কত? 60 মাইনাস 50 মানে 10 নিউটন। তাহলে ডিউ টু দিস ফোর্স বডিটা উপর দিকে উঠবে। তাহলে বডিটা ধরো উপর দিকে উঠছে, বডিটা ছিল এইখানে, আপথ্রাস্ট ছিল 60, ওয়েট ছিল 50, আপথ্রাস্ট বেশি, বডিটা উপর দিকে উঠছে, তাহলে বডিটা এইখানে এলো। ওয়েট তো চেঞ্জ হবে না, পুরো বডিটার ওয়েট 50, আপথ্রাস্ট কি চেঞ্জ হবে? তুমি এখানে দেখো বডিটা ফুললি ইমার্সড অবস্থায় ছিল, তার মানে বডির ভলিউম যদি v হয় তাহলে এইখানে ভলিউম অফ দি ডিসপ্লেসড লিকুইড, ভলিউম অফ ডিসপ্লেসড লিকুইড সেটা কত? v। বডির ভলিউম যদি v হয়, বডিটা পুরোপুরি লিকুইডের মধ্যে ডুবে আছে, তাহলে ডিসপ্লেস লিকুইডের ভলিউমও কত? v। বেশ, তাহলে এখানে ভলিউম অফ দি ডিসপ্লেস লিকুইড v, এখানেও তো বডিটা পুরোপুরি লিকুইডের ভিতর ডুবে আছে, তাহলে এখানেও ভলিউম অফ দি ডিসপ্লেস লিকুইড v থাকছে। তাহলে এই দুটো জায়গাতে ডিসপ্লেস লিকুইডের ভলিউম v, আপথ্রাস্ট এটা কি? ওয়েট অফ ডিসপ্লেস লিকুইড। সেটা কিভাবে আমরা বার করি? ভলিউম অফ ডিসপ্লেস লিকুইড, ডেনসিটি অফ লিকুইড ইনটু g। তাহলে ভলিউম যদি চেঞ্জ না হয় ডিসপ্লেস লিকুইডের, তাহলে এখানে যা এখানেও তাই আপথ্রাস্ট থাকবে, এখানেও আপথ্রাস্ট ধরো 60। তাহলে এখনো নেট ফোর্স আপওয়ার্ড, বডিটা উপর দিকে উঠলো। এবার উপর দিকে উঠতে উঠতে ধরো বডিটা এই রকম। এবার আমাকে বলো যে এখানে ওয়েট তো সবসময় চেঞ্জ হবে না, সবসময় সেম থাকবে, ওয়েট 50 অলওয়েজ, যেখানে নিয়ে যাই আমি যেভাবেই রাখি এর ওয়েট মানে গ্র্যাভিটেশনাল ফোর্স এর উপর 50। নাও থিংক অ্যাবাউট আপথ্রাস্ট। আপথ্রাস্টটা কি এখনো 60 রয়েছে, না বেড়ে গেছে, না কমে গেছে? আপথ্রাস্ট কার উপর ডিপেন্ড করে? মেইনলি দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ডিসপ্লেস লিকুইডের ভলিউম আর ডিসপ্লেস লিকুইডের ডেনসিটি। তাহলে ডিসপ্লেস লিকুইডটা তো আমি চেঞ্জ করিনি, তাহলে ডেনসিটি সবসময় সেম। ডিসপ্লেস লিকুইডের ভলিউম কি চেঞ্জ হয়েছে? দেখো যে ডিসপ্লেস লিকুইডের ভলিউম কতটা, না বডিটার যে ভলিউম লিকুইডের ভেতরে আছে সেই ভলিউমের লিকুইডও ডিসপ্লেস করবে। যেমন এখানে পুরো ভলিউমটাই লিকুইডের ভেতরে ছিল, তাই পুরো ভলিউম মানে নিজের ভলিউমের সমান ভলিউমের লিকুইডও ডিসপ্লেস করেছিল। এখানেও তাই, পুরো ভলিউমটাই লিকুইডের ভেতরে ঢুকেছিল, তাহলে নিজের ভলিউমের সমান ভলিউমের লিকুইডও ডিসপ্লেস করেছিল। কিন্তু এখানে সাপোজ এই জলের বা লিকুইডের ভেতরে যে ভলিউম আছে সেটা v ড্যাশ, আর বাকিটা মানে বাইরে যে ভলিউম সেটা হচ্ছে v মাইনাস v ড্যাশ। তাহলে ভলিউম অফ দি ইমার্সড পার্ট কত? v ড্যাশ। তাহলে এইটুকু পার্টই তো লিকুইড ডিসপ্লেস করেছে, তাহলে ভলিউম অফ ডিসপ্লেস লিকুইড কত? এখানে হয়ে গেল v ড্যাশ, এবং অবভিয়াসলি হুইচ ইজ লেস দ্যান v। ছবি দেখেই বুঝতে পারছি। তাহলে এখানে আপথ্রাস্ট কি? v ড্যাশ রো জি, আগে কি ছিল? v রো জি। তাহলে আপথ্রাস্ট কি হলো? কমে গেল, কারণ ডিসপ্লেস লিকুইডের ভলিউম কমে গেছে। তাহলে আপথ্রাস্ট এখানে একটু কমে গেছে, কমে ধরো হয়েছে 55। তাহলে এখন কি বডি ইকুইলিব্রিয়ামে এসেছে? অ্যানসার হচ্ছে না, কারণ আপওয়ার্ড ফোর্স 55, ডাউনওয়ার্ড ফোর্স 50। তাহলে নেট ফোর্সটা কোন দিকে আছে? এখনো আপওয়ার্ড আছে, তাহলে বডি আরো উপর দিকে উঠবে, এবং উঠতে উঠতে মানে আরো বাইরের দিকে বেরোবে বডিটা। তাহলে ধরো এই সিচুয়েশনে বডিটা আরো খানিকটা বাইরের দিকে বেরোলো,
ডিসপ্লেস লিকুইডের ভলিউম হচ্ছে এখন ভি ডবল ড্যাশ, যেটুকু পোরশন বডি লিকুইডের ভেতরে আছে তার ভলিউম ভি ডবল ড্যাশ, যেটুকু বাইরে আছে সেটা ভি মাইনাস ভি ডবল ড্যাশ। তাহলে ভি ডবল ড্যাশ লিকুইডের ভেতরে রয়েছে, তাহলে ডিসপ্লেস লিকুইডের ভলিউম কত ভি ডবল ড্যাশ, এন্ড ভি ডবল ড্যাশ লেস দ্যান ভি ড্যাশ, মানে আরো খানিকটা লিকুইড থেকে বাইরে বেরিয়ে গেছে, উপর দিকে উঠছিল তো উপর দিকে ফোর্সটা বেশি ছিল বলে। তাহলে এই সিচুয়েশনে আপথ্রাস্ট কত, আপথ্রাস্ট হচ্ছে ভি ডবল ড্যাশ ইনটু রো জি। দেখো আপথ্রাস্ট কি হলো, আরো কমলো, কারণ আপথ্রাস্ট ছিল ভি ড্যাশ রো জি, ডিসপ্লেস লিকুইডের ভলিউম কমেছে, তাহলে আপথ্রাস্ট আরো কমলো। তাহলে 55 ছিল, ধরো আপথ্রাস্ট কমে এখানে 50 হয়ে গেছে, তাহলে আপথ্রাস্ট 50 হয়ে গেছে, ওয়েট তো চেঞ্জ হচ্ছে না, ওয়েটটা ভি ডবল ড্যাশ ছিল, ওয়েট সব সময় 50 আছে, তাহলে আপথ্রাস্ট 60 থেকে কমে কমে যেই 50 এলো, দেখো ওয়েট আর আপথ্রাস্ট কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। তাহলে এই সিচুয়েশনে ওয়েট আর আপথ্রাস্ট ইকুয়াল হয়ে গেল, তাহলে বডির উপর নেট ফোর্স এই সিচুয়েশনে কত, এই সিচুয়েশনে বডির উপর নেট ফোর্স হয়ে গেল 0। তাহলে নেট ফোর্স যদি 0 হয়ে যায় এই সিচুয়েশনে, তাহলে এবার বডি উপরে যাবে না নিচে আসবে না, নেট ফোর্স 0 মানে বডিটা কি অ্যাটেন্ড করেছে, ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে গেছে। তাহলে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে গেছে মানে বডিটা এইভাবেই ফ্লোট করবে, তাহলে এটা হচ্ছে ফ্লোটিং ইন ইকুইলিব্রিয়াম। এবং এখন তোমাকে যদি জিজ্ঞেস করি আপথ্রাস্ট কত, তুমি কি 60 বলবে না, যখন ফ্লোট করছে তখন আপথ্রাস্ট 60 নয়, যখন 60 তখন বডিটা আরো উপর দিকে উঠছিল, ইকুইলিব্রিয়ামে ছিল না, যখন ইকুইলিব্রিয়ামে ফ্লোট করছে তখন আপথ্রাস্ট কত 50 এন্ড হুইচ ইজ ইকুয়াল টু ওয়েট। তাহলে যখনই একটা বডির আপথ্রাস্ট ওয়েটের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, সেটা পুরোপুরি ডোবা অবস্থাতেই হতে পারে বা কিছুটা লিকুইডের ভেতরে কিছুটা লিকুইডের বাইরে, মানে পার্টলি ইমার্জড ফ্লোটিং এই ক্ষেত্রেও হতে পারে, ফুললি ইমার্জড অবস্থায় ফ্লোট করছে এই ক্ষেত্রেই হতে পারে। কারণ যখনই ওয়েট আর আপথ্রাস্ট এই দুটো ইকুয়াল হয়ে যাবে বডিটা তখনই ফ্লোট করবে। বা আমি যদি বলতাম যে এই যে পুরোপুরি ডুবে থাকা অবস্থায় আপথ্রাস্ট 60 নয় 50, তাহলে উপর দিকেও 50 নিচের দিকেও 50, তাহলে কি আর বডি উপরে যেত, যেত না, ছেড়ে দিলে এখানেই থেকে যেত। তার মানে কি, তার মানে যখনই একটা বডি ইকুইলিব্রিয়ামে ফ্লোট করবে, যখনই একটা বডি ইকুইলিব্রিয়ামে ফ্লোট করবে তখনই আমরা লিখতে পারি কি, ওয়েট ইজ ইকুয়াল টু আপথ্রাস্ট। এইখানটা খুব ভালো করে ক্লিয়ার করো, এইখানটা স্টুডেন্টদের এখানে সমস্যা হয়। When a body floats in equilibrium, weight is equal to upthrust. তাহলে একটা বডি যখন ইকুইলিব্রিয়ামে ফ্লোট করবে তখন ওয়েট আর আপথ্রাস্ট কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। এবার এইখানটা গন্ডগোল করো না, আমরা যখন নিউমেরিক্যাল করি, ধরো একটা বডির ওয়েট বার করলাম হলো 15 kgf, আপথ্রাস্ট বার করলাম হলো 20 kgf। আমাকে কোশ্চেন দিয়েছে বডিটা যখন ফ্লোট করছে ইকুইলিব্রিয়ামে তখন আপথ্রাস্ট কত, আমরা আপথ্রাস্ট বার করে দেখি 20 kgf, অ্যান্সার করে দিলাম 20 kgf। ভুল হয়ে গেল, কারণ বডিটার উপর আপথ্রাস্ট হচ্ছে 20 kgf আর ওয়েট হচ্ছে 15 kgf, তাহলে বডিটা এই অবস্থায় ফ্লোট করবে না, বডিটা লিকুইডের মধ্যে খানিকটা ডুবে আছে, তাহলে বডিটার উপর আপওয়ার্ড ফোর্স বেশি, বডিটা উপর দিকে উঠবে। তাহলে এমন একটা সিচুয়েশন আসবে যখন আপথ্রাস্টটা কমে 15 হবে আর ওয়েটটা তো 15 আছেই, তাহলে দুটো ইকুয়াল হয়ে যাবে, বডিটা সেই সিচুয়েশনে ফ্লোট করবে। তাহলে ফ্লোট করা মানেই ওয়েট ইজ ইকুয়াল টু আপথ্রাস্ট। তুমি শুধু দেখে নেবে ওয়েটের থেকে আপথ্রাস্ট বেশি কিনা, যদি ওয়েটের থেকে আপথ্রাস্ট বেশি হয় তার মানে বডি ফ্লোট করবে, এবং যখন ফ্লোট করবে তখন আপথ্রাস্ট কি হবে, ওয়েটের সঙ্গে ইকুয়াল হবে। তাহলে আমি যদি দেখি আপথ্রাস্ট ইজ গ্রেটার দ্যান ওয়েট, দ্যাট মিন্স when the body is floating in equilibrium net upthrust is equal to weight। এইখানটা ক্লিয়ার করো। তো এবার আমি একটা ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশনে আমি দেখাবো যে একটা বডি যখন ফ্লোট করে তার কতটা পোরশন লিকুইডের ভেতরে থাকতে পারে, কতটা পোরশন বাইরে থাকতে পারে, এই ধরনের একটা ক্যালকুলেশন করব। সাপোজ V is the volume of a body, V is the volume of a body
and sigma this is density of the body. The body is floating in a liquid. The body is floating in a liquid, keeping its volume V dash inside the liquid. এটা আমরা কনসিডার করেছি যে একটা বডি আছে যার ভলিউম হচ্ছে V এবং এটা হচ্ছে বডিটা যার ভলিউম হচ্ছে V এবং সে যখন লিকুইডের মধ্যে ফ্লোট করছে তখন এই V ড্যাশ এইটুকু ভলিউম লিকুইডের ভেতরে আছে। তাহলে লিকুইডের বাইরে কোন ভলিউমটা আছে? V minus V dash। আচ্ছা, rho, suppose this is density of liquid. Now the body is floating in equilibrium. Floating in equilibrium in a liquid, keeping its volume V dash inside the liquid. দেখো আমি যদি বলি বডিটা ইকুইলিব্রিয়ামে ফ্লোট করছে, that means net force is equal to 0. net force 0 কি করে হলো? weight of the body should be equal to upthrust. weight আর upthrust equal, তবেই net force 0 হবে। বডিটার ওয়েট কোন দিকে অ্যাড করছে? W নিচের দিকে। আপথ্রাস্ট কোন দিকে অ্যাড করছে? FB উপর দিকে। তাহলে আমি লিখতে পারি W is equal to FB। বেশ, এবার আমি এখান থেকে ক্যালকুলেশন করব। আমি এটা মুছে দিচ্ছি। ভলিউম অফ দ্য বডি ইজ V, ডেনসিটি অফ দ্য বডি ইজ সিগমা, দেয়ারফর মাস অফ দ্য বডি this is V sigma, weight of the body mg, that is V sigma g. Now upthrust, we know that upthrust is equal to weight of displaced fluid. This is upthrust. Therefore mass of displaced fluid into G, this is weight, mass into G. আমার সঙ্গে সঙ্গে ক্যালকুলেশনটা তোমাদের করতে হবে। mass means volume of displaced fluid into density of displaced fluid into G. volume into density, this is equal to mass, we know that. Now, what is the volume of displaced fluid? The body is floating in equilibrium, keeping V dash volume inside the liquid. Therefore, volume of the immersed part of the body is V dash. বডিটার কতটুকু লিকুইডের ভেতরে আছে? V dash। তাহলে এই ভলিউমটার সমান ভলিউমের লিকুইড ডিসপ্লেস করবে বডিটা। আমি যদি চকটা লিকুইডের মধ্যে ডুবিয়ে দিই তাহলে চকের যা ভলিউম সেম ভলিউমের লিকুইড ডিসপ্লেস হবে। তাহলে বডিটার কতটা পোরশন লিকুইডের ভেতরে আছে? V dash। তাহলে কতটুকু লিকুইড ডিসপ্লেস হবে? না V dash। তাহলে ভলিউম অফ ডিসপ্লেস লিকুইড ইজ ইকুয়াল টু ভলিউম অফ দি ইমার্সড পার্ট অফ দ্য বডি which is V dash into density of the liquid into G. So this is upthrust. তাহলে আমরা ওয়েট বার করেছি, আমরা আপথ্রাস্ট বার করেছি। Now in equilibrium bodyটা ফ্লোট করছে, weight is equal to upthrust, therefore V rho G is equal to V dash sigma into G. V rho G is V sigma G, density of the body, is equal to V dash rho G. Therefore V dash by V is equal to V dash by V is equal to sigma by rho. So this is the formula. Ki je volume immersed by total volume, volume immersed V dash, V is the total volume of the object, is equal to sigma
that is density of body by rho, that is density of fluid. এই ফর্মুলাটা বোঝো এবং এই ফর্মুলা মনে রাখলেই তুমি এবার নিউমেরিক্যাল করতে পারবে। যদি এই ফর্মুলাগুলো তোমার মনে থাকে তাহলেই তুমি নিউমেরিক্যাল করতে পারবে। যেমন ধরো এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য বডি ইজ আউটসাইড দ্য লিকুইড, কতটা ফ্র্যাকশন ইনসাইড দ্য লিকুইড? v dash by v. v dash is the volume inside the liquid, v is the volume, total volume of the body, that is fraction of volume inside, fraction of volume inside fluid, that is v dash by v, and we derive the formula. Now fraction of volume outside the fluid, কত ফ্লুইডের কতটা ফ্র্যাকশন আউটসাইড থাকবে, দ্যাট ইজ v মাইনাস v ড্যাশ বাই v। কারণ এই ভলিউমটা যদি v ড্যাশ হয় তাহলে বাইরে কত রয়েছে v মাইনাস v ড্যাশ, দ্যাট ইজ 1 মাইনাস v ড্যাশ বাই v, দ্যাট ইজ 1 মাইনাস সিগমা বাই রো। v ড্যাশ বাই v ইজ ইকুয়াল টু সিগমা বাই রো, উই নো, দ্যাট ইজ রো মাইনাস সিগমা বাই রো। তাহলে এইভাবে আমরা ফর্মুলা ইউজ করতে পারি। তুমি জাস্ট এই ফর্মুলাটা মনে রাখো, এই ফর্মুলাটা মনে রাখলেই তুমি নিউমেরিক্যাল করতে পারবে। কি? ফ্র্যাকশন ইনসাইড বাই টোটাল ভলিউম ইজ ইকুয়াল টু ডেনসিটি অফ দ্য বডি বাই ডেনসিটি অফ দ্য ফ্লুইড। একটা নিউমেরিক্যাল আমি দেখাই কি রকম। ধরো বলেছে যে একটা অবজেক্ট আছে আমার কাছে, সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, যার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ইউনিফর্ম আর হাইট হচ্ছে 15 সেন্টিমিটার। ক্রস সেকশনাল এরিয়া এ ইউনিফর্ম আমি কনসিডার করলাম, and height is 15 সেন্টিমিটার, দিস ইজ গিভেন। এবার কি বলছে, অবজেক্টটা যখন ওয়াটারের মধ্যে ফ্লোট করে তখন 10 সেন্টিমিটার ইনসাইড ওয়াটারও রেখে ফ্লোট করে। মানে এটা যদি ওয়াটার হয়, অবজেক্টটা যখন ফ্লোট করছে then 10 centimeter is immersed in water, that is 5 centimeter remains outside। আর অবজেক্টটা যখন স্পিরিটের মধ্যে ফ্লোট করছে তখন এটা হচ্ছে ওয়াটারের মধ্যে ফ্লোট করছে। অবজেক্টটা যখন স্পিরিটের মধ্যে ফ্লোট করছে তখন 12 সেন্টিমিটার অফ দি অবজেক্ট রিমেন্স ইনসাইড স্পিরিট, দিস ইজ 12 সেন্টিমিটার and only 3 centimeter remains outside. This when the object is floating in spirit. Now you have to find out, number 1, density of the body, number 2, density of spirit, and density of water is given, which is 1 gram per cubic centimeter. তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি। দেখো অবজেক্টটার ক্রস সেকশনাল এরিয়া আমি কত কনসিডার করেছি a, therefore volume immersed, that is v dash is equal to 10a, total volume, that is v, length of the object is 15a, we know that volume is equal to length into cross sectional area. Now we have to find out density of the body, therefore volume immersed, that is 10a, by total volume, that is 15a, is equal to density of the body divided by density of the liquid, which is given as 1. This. Therefore 2/3 is equal to rho b by 1, therefore rho b is equal to 2/3 gram per cubic centimeter. This is density of the object, and 2/3 into this 0.667 gram per cubic centimeter.
Now the second part, you have to find out again volume immersed V dash is equal to 12A. A is the cross sectional area. Total volume V is equal to 15A. Now again you have to use the formula volume immersed by total volume is equal to density of the object which we found in the first part divided by density of spirit. Therefore 4 by 5 is equal to 2 by 3 into density of spirit. Therefore density of spirit is equal to 10 by 12, I think. Density of spirit is equal to 10 by 12, that is 5 by 6 gram per cubic centimeter. Nearly 0.8 gram per cubic centimeter. So this is the answer. So you can apply the direct formula and you can solve the numerical. What is the formula? The formula is density of the volume of the immersed part by total volume. Volume of the immersed part by total volume is equal to density of the body by density of the fluid. ওকে, আচ্ছা এখান থেকে দেখো আরো কিছু কিছু কোশ্চেন আছে কি রকম, যে কনসেপচুয়াল কিছু কোশ্চেন, যে আইসবার্গস আর ভেরি ডেঞ্জারাস। কেন? কারণ একটা আইসবার্গ যখন আমরা দেখব তখন আইসের ডেনসিটি ওয়াটারের ডেনসিটির থেকে কম। আইসের এক্সাক্ট ডেনসিটি 0.9 এর থেকে আরো খানিকটা বেশি, 0.9 আর 1 এর মধ্যেখানে। তাহলে ধরো একটা আইসবার্গ আছে, তার টোটাল ভলিউম হচ্ছে V। তাহলে ভলিউম অফ দি ইমার্সড পার্ট বাই টোটাল ভলিউম নিয়ারলি ইকুয়াল টু ডেনসিটি হচ্ছে 0.9 যদি আমি কনসিডার করি ডিভাইডেড বাই ডেনসিটি অফ ওয়াটার কত 1। এখানে ওয়াটার মানে সি ওয়াটারের ডেনসিটি 1 এর থেকে একটু বেশি। তাহলে আমি যদি নিয়ারলি ক্যালকুলেশন করি তাহলে এটা 1 এর থেকে একটু বেশি হবে, তো নিয়ারলি এটা 9/10 এরকম একটা পার্ট বেরোবে। তাহলে দেখো ভলিউম অফ দি ইমার্সড পার্ট বাই টোটাল ভলিউম ইজ ইকুয়াল টু 9/10। মানে একটা আইসবার্গের ধরো দিস ইজ অ্যান আইসবার্গ এবং এর ম্যাক্সিমামটাই ইমার্সড অবস্থায় থাকে। 9/10 অফ দি ভলিউম is under the water, sea water। তাহলে 9/10 অফ দি ভলিউম যদি আন্ডার ওয়াটারে থাকে তাহলে খুব সামান্য পরিমাণ আমরা উপরে ফ্লোট করছে দেখতে পাচ্ছি। তাহলে কোনো শিপ, টাইটানিক এরকমই হয়েছিল তো, কোনো শিপ যদি আসে তাহলে সে দেখবে যে এইটুকুনি একটা বরফ দেখা যাচ্ছে এবং ভেতরে কতটা ভলিউম আছে যদি আন্দাজ না থাকে তাহলে ইজিলি এর সঙ্গে কলিশন হতে পারে এবং কলিশন হয়ে একটা ডিজাস্টার হতে পারে, যেটা হয়েছে অনেক ক্ষেত্রে, তাই তো। তাহলে আইসবার্গগুলো সেই জন্য ডেঞ্জারাস, কারণ আমরা বলি একটা যে কথা আছে যে দিস ইজ টিপ অফ দি আইসবার্গ, মানে উপরেরটা দেখে বোঝা যায় না ভেতরে কি লার্জ ভলিউম রয়েছে। only 1/10, this is 9/10, therefore and 9/10 of the volume is inside, therefore only 1/10 of the volume is outside। so এইটা দেখে বোঝা যায় না যে কতটা পোরশন ভেতরে রয়েছে এবং অ্যাক্সিডেন্ট হতে পারে। এই ধরনের কোশ্চেন আসে যে একটা আয়রন বল সিঙ্ক করে যায় কিন্তু একটা আয়রন শিপ ফ্লোট করে কিভাবে? খুব সিম্পল ব্যাপার। দেখো একটা আয়রন বল তাকে যখন তুমি লিকুইডের মধ্যে ইমার্স করছো তখন তার ভলিউম খুব কম, তাহলে ডিসপ্লেস লিকুইডের ভলিউমও কম। তাহলে ডিসপ্লেস লিকুইডের ভলিউম কম হওয়ার জন্য আপথ্রাস্টও কম, কারণ আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু ওয়েট অফ দি ডিসপ্লেস লিকুইড, আর আয়রন বলের ওয়েট তার থেকে বেশি, তাহলে ওয়েট গ্রেটার দ্যান আপথ্রাস্ট সিঙ্ক করে যায়। এবার আমরা যখন একটা জাহাজ বা শিপ তৈরি করছি তখন তো এটা স্ফিয়ার শেপে করি না, জাহাজ বলের থেকে অনেক 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 ভারী কিন্তু তবুও সেটা জলে ফ্লোট করে। তার কারণ কি? কেন ফ্লোট করে? তার কারণ হচ্ছে যে ওর বেসটা আমরা ফ্ল্যাট করে দিই। কেন বেসটা ফ্ল্যাট করি? কারণ বেসটা ফ্ল্যাট করলে ভলিউম অফ দি ডিসপ্লেসড ওয়াটার অনেক বেড়ে যাবে। তুমি যদি একটুখানি জলের মধ্যে ঢোকাও তাহলে ডিসপ্লেসড ওয়াটারের ভলিউম অনেকটা বেড়ে গেল, কারণ ফ্ল্যাট বেস। তাহলে ডিসপ্লেসড ওয়াটারের ভলিউম যদি বেড়ে যায় তাহলে ডিসপ্লেসড ওয়াটারের ওয়েট মানে আপথ্রাস্ট বেড়ে যাবে অ্যান্ড দিস ইজ গ্রেটার দ্যান ওয়েট অফ দি অবজেক্ট, সো অবজেক্টটাকে ফ্লোট করবে। আবার একটা শিপ যখন সি ওয়াটারে থাকে এবং যখন রিভার ওয়াটারে ফ্লোট করে
তখনও ডিফারেন্স আমরা দেখতে পাই যে যখন সমুদ্রে ফ্লোট করছে তখন জলের কিছুটা বাইরে আছে, কিন্তু যেই নদীর জল এলো আরও কিছুটা ভেতরে ঢুকে গেল। তার কারণ কি? কারণ ডেন্সিটি অফ সি ওয়াটার ইজ হায়ার দেন দি ডেন্সিটি অফ রিভার ওয়াটার, দেয়ারফর আপথ্রাস্ট ইন সি ইজ গ্রেটার দেন দি আপথ্রাস্ট ইন রিভার। তাহলে আপথ্রাস্টটা বেশি হওয়ার জন্য আরও কিছুটা উপর দিকে উঠে থাকে, কিন্তু যেই নদীর জলে এলো ডিউ টু লেস ডেন্সিটি অফ দি ওয়াটার আপথ্রাস্ট কম, কিছুটা ভেতর দিকে ঢুকে এলো। দেখো এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেনগুলো তোমাকে করতে হবে, নিউমেরিক্যাল তোমাকে করতে হবে, এবং পড়ে এইগুলো করার আগে মেইনলি এই ফর্মুলাটা তোমাকে বুঝতে হবে। এই ফর্মুলার উপর বেস করে সমস্ত নিউমেরিক্যালস রয়েছে, এবং এইটা তোমাকে বুঝে তারপর নিউমেরিক্যালগুলো করতে হবে। যেটা আমি আবার বলছি যে একটা অবজেক্ট, তার ডেন্সিটি হচ্ছে রো বি, এটা একটা ফ্লুইডের মধ্যে ভাসছে, তার ডেন্সিটি হচ্ছে রো এফএল, এর ভি ড্যাশ ভলিউম বাইরে রয়েছে আর ভি হচ্ছে টোটাল ভলিউম। তাহলে ভি ড্যাশ বাই ভি, সরি ভি ড্যাশ ভলিউম ইজ ইনসাইড দ্য লিকুইড, তাহলে ভি ড্যাশ বাই ভি দ্যাট ইজ ভলিউম ইমার্সড বাই টোটাল ভলিউম ইজ ইকুয়াল টু দিস। এটা কি করে আমরা প্রুভ করলাম? ওয়েট ইজ ইকুয়াল টু আপথ্রাস্ট করে প্রুভ করলাম। এটা ক্লিয়ার করো, নিউমেরিক্যাল করো, তাহলে কনসেপশন বিল্ডিং হবে।